ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে। আমরা বন্ধুরা গতকাল গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের মধ্যে আমরা কিছু স্পেশাল ফ্রেজেস ওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা যে বাকি যে ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আরে বন্ধু দেখো, প্রথমে আমরা বোর্ডের মধ্যে লিখেছিলাম যে আনলেস, যার বাংলা অর্থ হচ্ছে যদি না, দো, যদিও, ইফ। ইফের পরিপূরক এখানে কয়েকটি শব্দ আছে দেখো, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড, যে সবকটা শব্দের অর্থই হচ্ছে যদি। আমি এই তিনটা ফ্রেজের ভিত্তিতে এখানে তিনটি উদাহরণ দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে যে ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল ফেল। তাহলে ইউ উইল ফেল, তুমি কখন ফেল করবে? কখন ফেল করবে? যখন তুমি একটু খেয়াল করো অর্থটার দিকে, ফ্রেজের অর্থগুলো খেয়াল করলে তুমি এই ব্যাপারটা বুঝতে পারবা যে ইউ উইল ফেল, যে তুমি কি করবা? ফেল করবা। কখন সেটা? তাহলে এখানে যদি তুমি ব্যবহার করতে চাও ইউ রিড অ্যাটেন্টিভলি, তাহলে কি শব্দটা আসে? যদি না মনোযোগ সহকারে, নাকি যদিও মনোযোগ সহকারে পড়াশোনা করো, নাকি ইফ ব্যবহার করে যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো। আসলে এই অর্থের সাথে যে অংশটা আছে যে তুমি ফেল করবে তখনই যখন যখন কি বোঝা যায় যে ইউ রিড অ্যাটেন্টিভলি, যখন এই কথাটা বোঝা যায় যদি না তুমি কি করো, মনোযোগ সহকারে পড়াশোনা না করো, তখনই তুমি ফেল করবা। ঠিক আছে? তার মানে আমরা এখানে খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা ব্যবহার করতে পারি যে এখানে হবে আনলেস। ঠিক আছে? পরের যে অংশটা আসে সেটার মধ্যে আমরা আসি যে হি ইজ পোর, হি ইজ লার্জ হার্টেড, হি ইজ লার্জ হার্টেড, তার একটা বড় হৃদয় আছে বা সে বড় হৃদয়ের মানুষ। তো বড় হৃদয়ের মানুষ, কিন্তু প্রথম অংশটা তুমি দেখো হি ইজ পোর, তাহলে বড় হৃদয়ের মানুষ, কিন্তু প্রথম অংশটা কি বলা আছে? সে কি ধনী? না, তার বিপরীত কথা বোঝা। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? সে বড় মনের মানুষ, এখানে কি লেখা আছে? যদি না সে পোর, নাকি যদিও সে পোর। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি এখানে যে যদিও সে পোর, সে কিন্তু কি বড় মনের মানুষ। তার আমরা এখানে আনলেসও ব্যবহার করতে পারছি না বা ইফও ব্যবহার হচ্ছে না, যদি হচ্ছে না, হচ্ছে এখানে কি যদিও। তার এখানে আমরা লিখতে পারবো কি? তাহলে দেখো এই যে দো। পরের অংশটার মধ্যে আসো, হি কামস, সে আসে, আই উইল গো, তাহলে আমি যাব। কখন আমি যাব? যদি না সে আসে, যদিও সে আসে, নাকি যদি সে আসে। তাহলে দেখো অর্থের ভিত্তিতে আমি খুব সহজে এটা বুঝতে পারতেছি যে এখানে যে যদি সে আছে, আর যদি যেহেতু আছে তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে ইফ লিখতে পারবো। আমি আরেকটি বিষয় তোমাদেরকে একটু খেয়াল করানোর চেষ্টা করছি, সেটা দেখো, ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে আমি যাব। আমি এই বাক্যটাকে দেখো, আমি পরের অংশটাকে আগে লিখেছি যে আই উইল গো ড্যাশ, হি কামস। তাহলে আমরা এখানে কি করতে পারি? ইফও লিখতে পারি। তো ইফও লিখতে পারি, বা এই পরিপূরক শব্দগুলো অনেক সময় দেখা যায় ইফ না থেকে তোমাদের ওই বক্সের মধ্যে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইড করতে পারো। তো সেই ক্ষেত্রে একটু মনে রাখবা যে ইফ যে শব্দটা, এই শব্দটা বাক্যের শুরুতে বা বাক্যের মাঝে হতে পারে, কিন্তু যদি অর্থে হলে যদি ইফ না থাকে তাহলে বাকি যে শব্দগুলো এগুলো মুছে ফেললাম। আমরা এখন আলোচনা করব দেয়ার নিয়ে। তোমরা জানো যে দেয়ার হচ্ছে একটি ইন্ট্রোডাক্টরি, দেয়ার হচ্ছে একটি ইন্ট্রোডাক্টরি, এটা বাক্যের শুরুতে ব্যবহার করা হয় একটা সাবজেক্টকে উল্লেখ করার জন্য। এবং এই দেয়ারটা যখন থাকে বাক্যের অর্থটা এমন হয় যে কোনো কিছু আছে, কোনো কিছু আছে অথবা ঘটে, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য দেয়ারটা বাক্যের শুরুতে ব্যবহার হয়ে সাবজেক্টকে কি করে? ইন্ট্রোডিউস করে। যেমন আমি যদি একটা উদাহরণ এখানে লিখি, দেখো, যেমন শূন্যস্থান ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। তাহলে কি দেখা যায়? দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল
ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে একটি কি আছে, প্রাইমারি স্কুল আছে। তার মানে কোনো কিছু আছে বা ঘটে, সেই জন্য তো বাক্যের শুরুতে আমরা কি লিখতে পারি, দেয়ারটা লিখতে পারি। তার মানে এখানে আমরা সহজে দেয়ারটা লিখতে পারি। তাহলে এই দেয়ারটা দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, স্কুলটাকে। তাহলে সেক্ষেত্রে একটু ব্যাপারটা খেয়াল করবা যে দেয়ারের পরে যে বি ভার্বটা হবে, সে বি ভার্বটা হবে মূলত এই নাউনটার ভিত্তিতে, যে নাউনটাকে তুমি আসলে বোঝাতে চাচ্ছ। যদি এই নাউনটা একবচন হয় তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের জন্য ইস, আর এই নাউনটা যদি বহুবচন হয় তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য আর, আর এই নাউনটা একবচন হলে পাস্ট টেন্সের জন্য ওয়াজ, আর বহুবচন হলে তাহলে এখানে কি হবে, ওয়ার হবে। তবে দেয়ারটাকে আমরা আরো কয়েকটি ভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি একটু তোমাদেরকে উল্লেখ করি, দেখো যেমন এখানে আমরা এইভাবেও লিখে থাকি। যেমন দেখো, দেয়ার ইজ নো ইউজ, দেয়ার ইজ নো সেন্স, অথবা দেখো দেয়ার ইজ নো নিড ইত্যাদি। দেখো এই ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য কিন্তু আমরা কি লিখি, এই বাক্যের শুরুতে দেয়ারটা লিখে থাকি। যেমন এখানে যদি আমি লিখি, দেখো শূন্যস্থান, ইজ নো নিড টু এক্সপ্লেইন দ্য ম্যাটার টু হিম। তার মানে বিষয়টি তার কাছে বর্ণনা করার দরকার নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে দেখো এই শব্দগুলো আছে, দেয়ার ইজ নো ইউজ, দেয়ার ইজ নো সেন্স, দেয়ার ইজ নো নিড। তাহলে এই যে ইজ নো নিড আছে যেহেতু, তাই আমরা এখানে কি লিখতে পারবো, এই যে দেখো দেয়ার ইজ নো নিড। এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা কি করতে পারি, এই দেয়ারটাকে ব্যবহার করতে পারি। আমরা এই দেয়ারটার আরো ব্যবহার একটা আছে, আমরা দেখি একটু এই ব্যবহারটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে দেখো কিছু সাবজেক্ট আছে, সাবজেক্টকে উল্লেখ করার জন্য বাক্যের শুরুতে আমরা দেয়ারটা উল্লেখ করি। যেমন মনে করো সাম, তারপর তোমার এনিবডি, সামবডি, অথবা নোবডি। তারপরে লিখতে পারো যে সামথিং, এনিথিং, এরপরে আছে তোমার মনে করো নাথিং। এই ধরনের সাবজেক্টকে উল্লেখ করার জন্য বাক্যের শুরুতে আমরা কি লিখতে পারি, দেয়ার লিখতে পারি। যেমন শূন্যস্থান, আর সাম পিপল আউটসাইড। ঠিক আছে, তাহলে এখানে তো সাম আছে, তাহলে এই সাম সাবজেক্টটাকে উল্লেখ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারবো, এখানে এই যে দেয়ার ব্যবহার করতে পারবো, মানে দেয়ার আর সাম পিপল আউটসাইড। তো এইভাবে দেয়ারের ব্যবহারগুলো আছে, মানে আমাদের ফ্রেজের জন্য এই দেয়ারের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা থাকি তোমাদের দেখবা যে 10টার মধ্যে একটা অবশ্যই থাকে। এবং আরো কিছু আছে, যেমন বিশেষ করে ইম্পার্সোনাল, মানে ইম্পার্সোনাল যে ভার্ব আছে, সেই ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে আমরা দেয়ারটা ব্যবহার করি। যেমন কয়েকটা ভার্ব আমি একটু দেখাই তোমাদেরকে, একটু দেখো ইম্পার্সোনাল যেগুলো আছে। যেমন করো বিশেষ করে আমি বলি যে যেমন হ্যাপেন, তারপর তোমার আছে সিম, তারপরে আছে তোমার এপিয়ার, মানে এগুলো আর কয়েকটা আছে। মানে এই ইম্পার্সোনাল কি করার জন্য ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা দেয়ারটাকে ব্যবহার করি। মনে করো শূন্যস্থান, happened an accident। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, দেখো এই যে তোমার ইম্পার্সোনাল মানে ভার্ব আছে, সেই জন্য তুমি তার বাক্যের শুরুতে কি লিখতে পারবা, এই যে দেয়ার লিখতে পারবা, মানে দেয়ার হ্যাপেন্ড অ্যান অ্যাক্সিডেন্ট। মানে এইভাবেই আসলে আমরা কি করে থাকি, এই দেয়ারটাকে ব্যবহার করে থাকি। তাহলে এই দেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য দেয়ারটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। আশা করি তোমরা দেয়ারের ব্যবহারটা করতে অসুবিধা হবে না। এখন আমরা চলে আসি আরেকটি ইন্ট্রোডাক্টরির মধ্যে, যেটা অনেকটাই কি করে, দেয়ারের মতোই কাজ করে। সেই ইন্ট্রোডাক্টরিটা তোমরা আসলে হয়তো বা জানো, সেটা হচ্ছে ইট। সেটাও বাক্যের শুরুতে, মানে
কি করার জন্য, সাবজেক্টকে প্রকাশ করার জন্য বাক্যের শুরুতে এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, দেখো, ইট ইজ এ নাইস, মনে করো, গার্ডেন। তাহলে দেখো আসলে এখানে কাকে উল্লেখ করার জন্য, গার্ডেনকে। তাহলে আমরা এখানে ইজিলি কি লিখতে পারবো, এই যে ইটটাকে লিখতে পারবো, ইট ইজ এ নাইস গার্ডেন। শুধু বাক্যের শুরুতে মানে সাবজেক্টকে উল্লেখ করার জন্য না, মূলত ইটটা ব্যবহার করা যায় কিছু নাউনের পরিবর্তে। যেমন মনে করো তোমার অপ্রাণীবাচক বস্তু যেগুলো আছে, ছোট শিশু আছে, ঠিক আছে, ইত্যাদির জন্য আমরা কি করতে পারি, তোমার ইত্যাদির পরিবর্তে আমরা কি করতে পারি, ইটটাকে ব্যবহার করতে পারি। যেমন তুমি এখানে বস্তুর পরিবর্তে লিখতে পারো, যেমন আই ব্রট এ, মনে করো, পেন, শূন্যস্থান, তারপর শূন্যস্থান, ওয়াজ নাইস। তাহলে দেখো মানে আই ব্রট এ পেন, তাহলে পেনটাকে বুঝাইতে গেলে, নাউনটাকে বুঝাইতে গেলে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইট। তাহলে ইট ওয়াজ নাইস। তো সুতরাং মানে কোনো জড় পদার্থ বা অপ্রাণীবাচক এই নাউনের পরিবর্তে আমরা কি করতে পারি, ইটটাকে ব্যবহার করতে পারি। তো ইটটা আমরা দেখো আরো কয়েকটা জায়গার মধ্যে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেমন সময় উল্লেখ করতে গেলে, যে এখন যদি আমি বলি এখন কয়টা বাজে, তাহলে ইজ, মনে করো, নাও 10 AM। তাহলে সময় উল্লেখ করার জন্য আমরা কি করি, সাবজেক্ট হিসাবে এই ইটটাকে ব্যবহার করি। তাহলে আমরা এটা লিখতে পারবো যে ইট ইজ নাও 10 AM। অথবা ঋতুকে উল্লেখ করার জন্য আমরা এখানে কি করতে পারি, ইটটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে সেখানে তুমি কি লিখতে পারো, মনে করো ইজ, তাহলে এখানে লিখতে পারো যে ইট ইজ সামার। তার মানে সময় এবং ঋতু বা ইত্যাদি উল্লেখ করার জন্য বা ইত্যাদির উল্লেখ করার জন্য যে ভি ভার্বের সাবজেক্ট আছে, মানে এটা মনে রাখতে হবে, এটা ভি ভার্ব থাকবে, সাবজেক্টটা কি থাকবে, ভি ভার্ব। তার মানে ভি ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কি লিখতে পারি, ইট উল্লেখ করতে পারি বা ইট লিখতে পারি। ঠিক আছে, তো ইটের আরো ব্যবহার আছে বন্ধুরা, একটু খেয়াল করো, যেহেতু এটাও তোমার দেয়ারের মতো অনেক একটা গুরুত্বপূর্ণ তোমার ফ্রেজ। সেক্ষেত্রে একটু খেয়াল করবা যে মনে করো বক্তার কোনো বক্তব্য মানে পরে কোনো বিষয় একটা ইঙ্গিত প্রদান করতে চায়, মানে পরে একটা কোনো বিষয় উল্লেখ করতে চায়, সেই বিষয়টাকে আসলে ইঙ্গিত প্রদান করার জন্য আমরা কি করতে পারি, বাক্যের শুরুতে এই ইটটাকে ব্যবহার করতে পারি। যেমন মনে করো দেখো যে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট his father is no more। তার মানে হিজ ফাদার ইজ নো মোর, এই যে তথ্যটা, এই তথ্যটা আভাস করার জন্য বা ইঙ্গিত দেওয়ার জন্য আমরা কি লিখেছি, এখানে এই ইটটাকে ব্যবহার করছি। তার মানে কি হচ্ছে, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ নো মোর। ঠিক আছে, তারপরে আমরা দেখো বন্ধুরা আরেকটা ক্ষেত্রে আমরা ইটটাকে ব্যবহার করতে পারি, যখন কোনো নাউন বা প্রোনাউনকে মানে জোর প্রদান করার জন্য, মানে জোর দেওয়ার জন্য আমরা ইটটাকে বাক্যের শুরুতে লিখতে পারি। যেমন মনে করো ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। তো সেই ক্ষেত্রে যে কোনো সাবজেক্টকে মানে যে কোনো নাউনকে সে এক বচন বা বহু বচন বা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মানে যে কোনো মানে কি করতে পারে, নাউন বা প্রোনাউনকে সে মানে জোর প্রদান করার জন্য এই ইটটা ব্যবহার হতে পারে। সেটা স্ত্রীবাচক হতে পারে, পুরুষবাচক হতে পারে, সেটা এক বচন হতে পারে, সেটা বহু বচন হতে পারে। যেমন দেখো ইট ইজ ইউ, এটা তুমি, হু হ্যাভ ডান দিস, যে এই কাজটা করেছো। হ্যাঁ, হু হ্যাভ ডান দিস, এই যে এটা লিখতে পারো যে দিস ওয়ার্ক, যে তুমি কি করেছো, এই কাজটা তুমি করেছো, মানে তুমিকে জোর দেওয়ার জন্য আসলে এই ইন্ট্রোডাক্টরি ইটটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো আমরা মূলত আজকে যে বিষয়টা আলোচনা করলাম ইন্ট্রোডাক্টরি ইটের আরো ব্যবহার আছে। আমরা যদি ওই প্রোনাউন ডিফারেন্স যদি মানে যখন আমরা করবো ইনশাল্লাহ, তখন দেখবো যে ইটের ব্যবহারটা আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা তারপরে চলে আসি আরেকটা ফ্রেজের মধ্যে। সেই ফ্রেজটা হচ্ছে as long as। এই শব্দটা, এই ফ্রেজটার অর্থ হচ্ছে যতক্ষণ
ততক্ষণ বোঝায়, যতক্ষণ ততক্ষণ, এই অর্থ প্রকাশ করার জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়। যেমন মনে করো আমি যদি একটা উদাহরণ লিখি যে আল্লাহ উইল হেল্প আস, আল্লাহ উইল হেল্প আস, শূন্যস্থান আওয়ার এম ইজ গুড। তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, শূন্যস্থান আওয়ার এইম ইজ গুড, মানে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ততক্ষণই, মানে যতক্ষণ আমাদের কি থাকে, লক্ষ্যটা কি থাকে, ভালো থাকে। তাহলে এই যতক্ষণ ততক্ষণ উল্লেখ করার জন্য আমরা এখানে কি করতে পারি, ফ্রেজটা ব্যবহার করতে পারি অ্যাজ লং এজ এ অ্যাজ, এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, চলে আসি বন্ধুরা আরেকটি ফ্রেজ। এই ফ্রেজটা হচ্ছে as soon as, যার অর্থ হচ্ছে যেই মাত্র, যেই মাত্র সেই মাত্র। ঠিক আছে, একটি কাজ, মানে আমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ যখন শুরু হয়ে যায় তখনই আমরা এই as soon as এটাকে ব্যবহার করে থাকি। তার সাথে আরেকটা পরিপূরক আছে, সেটা হচ্ছে নো সনার হ্যাড ডট ডট দেন, অথবা স্কার্সিলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। আর এই তিনটা ফ্রেজের অর্থ হচ্ছে কি, যেতে না যেতে, যেতে না যেতেই, অথবা পৌঁছাতে না পৌঁছাতেই, আসতে না আসতেই, এই ধরনের অনুভূতি প্রকাশ পায়। আর এই বাক্যগুলো কিভাবে হবে সেটার গঠন আমি তোমাদের এই যে কমপ্লিটিং সেন্টেন্স করেছিলাম সেখানে এগুলো দিয়েছি। তাহলে আমরা একটু উদাহরণ যদি লিখি, দেখো শূন্যস্থান I saw my friend, I started crying। তার মানে বিষয়টা কি হলো, যেই মাত্র আমি আমার বন্ধুকে দেখেছিলাম সেই মাত্র আমি কান্না শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, তো যেই মাত্র সেই মাত্র বোঝানোর জন্য আমরা কোন ফ্রেজটা লিখতে পারবো, এই ফ্রেজটা লিখতে পারবো as soon as। as soon as বাক্যের শুরুতে হতে পারে অথবা বাক্যের মাঝেও হতে পারে। আচ্ছা, তারপরে ফ্রেজটাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে নো সনার হ্যাড, স্কার্সিলি হ্যাড আর হার্ডলি হ্যাড। যে ফ্রেজগুলো অর্থ হচ্ছে যেতে না যেতে, পৌঁছাতে না পৌঁছাতে। আমরা জানি যে এটার দুইটি অংশ থাকে। এই যে প্রথম যে অংশটা আছে, মানে দেনের আগের অংশটা, দেনের আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, দেনের পরেরটা বা এই পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। মানে আমরা যদি একটু উদাহরণ দেখো লিখি যে শূন্যস্থান উই রিচ দ্য স্টেশন, তারপরে দেন দ্য ট্রেন লেফট। তার মানে ব্যাপারটা কি দেখো, উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, যে দেনের পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তার মানে প্রথম অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আর এই ধরনের গঠনটার মধ্যে মানে এই আমরা ব্যবহার করে থাকি নো সোনার বা স্কার্সিলি হেড বা হার্ডলি হেড। যেহেতু এখানে দেন আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, নো সোনার হেডটাই হবে। তাহলে আমরা যদি এখানে লিখতে পারবো, দেখো নো সোনার হেড, তার মানে নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, মানে কোন একটা কাজ করতে না করতে বা যেতে না যেতে যে ধরনের ফ্রেজটা আসলে আমরা ব্যবহার করি সেই ধরনের ফ্রেজগুলো হচ্ছে এগুলো, নো সোনার হেড, স্কার্সিলি হেড, হার্ডলি হেড। তবে নো সোনারের সাথে এখানে দেন ব্যবহার করা হবে, আর স্কার্সিলির সাথে হোয়েন, হার্ডলির সাথেও কি হবে, হোয়েন ব্যবহার করা হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এই ফ্রেজগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা চলে আসছি আরেকটি ফ্রেজে, সেটা নিয়ে এখন আলোচনা করব।
দেখো এখন আমরা আলোচনা করব মূলত নিড এবং তার সাথে সাথে আরেকটি ফ্রেজ, সেটা হচ্ছে কি ডিয়ার। তোমরা একটু খেয়াল রাখবা যে নিড এটা হচ্ছে এমন একটি ফ্রেজ যে ফ্রেজটা আসলে দুইটি ভার্ব হিসেবে এটা কাজ করতে পারে। সে কাজটা হচ্ছে কি, তোমার এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, এটা মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে। আর এটা শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু দরকার হওয়া বা প্রয়োজন হওয়া। আর ডিয়ার এটা একইভাবে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যার অর্থ হচ্ছে কোনো কিছু করার সাহস করা। ঠিক আছে, সেই অর্থে লাগবে। তো আমি যদি এখানে একটা উদাহরণ লিখি যে হি শূন্যস্থান, মানে স্বাভাবিকভাবে মনে করে এ পেন, তাহলে অর্থ কি দরকার, তাহলে সে তার একটা কলম দরকার। যদি মূল ভার্ব হিসেবে আসে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি হবে, এস বাই ও যোগ করা হবে, যেমন হি নিডস এ পেন। আর যদি এটা অক্সিলারি ভার্ব আসে তাহলে মনে রাখবা যে নিডের পরে না বোধক হয়ে থাকে। যেমন আমি এখানে লিখতে পারি যে ইউ নিড নট you need not know the matter. You need not know the matter. তাহলে একটু বিষয়টা খেয়াল করো যে যখন এটার মানে সাবজেক্টের পরে নাবোধক হবে তখন আসলে নিডটা হয় অক্সিলারি ভার্ব, আর যখন নাবোধক না হয় তখন এটা হয় আসলে মূল ভার্ব। আর মূল ভার্ব হিসেবে মানে আমরা দেখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করতে হয়, এস বাই যোগ করতে হয়। তো ডিয়ারটা একই রকম, সেটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যার অর্থ হচ্ছে সাহস করা। তো আমরা যদি একটা উদাহরণ লিখি, দেখো যে হি শূন্যস্থান টু ডু দ্য ওয়ার্ক। তো আমাদের যদি সেই অর্থে লাগে যে সে এই কাজটি করতে কি করে, সাহস করে, তো সাহস করলে তখন তো আমাদের ওই ফ্রেজটাই আনতে হবে, তাহলে কি ডিয়ার্স। তার মানে সাহস করার ক্ষেত্রে আনতে হবে ডিয়ার, আর যদি দরকার হয় তখন আনতে হবে আমাদের কি নিড। তো এই ব্যাপারগুলো খুবই সোজা, যে দরকার হওয়ার ক্ষেত্রে নিড, আর সাহস করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডিয়ার্সকে ব্যবহার মানে ডিয়ার ব্যবহার করব। তো তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, আরেকটা ফ্রেজ নিয়ে। সেই ফ্রেজটি হচ্ছে ইউজ টু। আমরা জানি যে অতীত কোনো অভ্যাস নিয়মিত হোক আর সেটা অনিয়মিত হোক, সেই অভ্যাসকে বোঝানোর জন্য আসলে ইউজ টুটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করো কারোর অতীতে কোনো একটা অভ্যাস আছে সেটাকে উল্লেখ করার জন্য। যদি আমি এখানে একটা উদাহরণ লিখি যে হি ড্যাশ, মনে করো গেট আপ আর্লি in the morning। তার মানে সকালবেলা ঘুম থেকে উঠার তার কি আছে, একটা অতীত, একটা অভ্যাস আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো, ইউজড টু। তার মানে হি ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তবে আরেকটু বিষয় একটু খেয়াল করো যে এই ইউজ টুর আগে যদি মানে বি থাকে, বি প্লাস ইউজ টু থাকে, তাহলে মনে রাখবা যে পরের যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমন আমরা যদি এই বাক্যটাকে লিখে তোমাদেরকে দেখাই, তাহলে আমরা এখন লিখতে পারবো, দেখো যে হি ওয়াজ ইউজ টু, তখন সেটা আর গেট থাকবে না, সেটা হয়ে যাবে কি গেটিং আপ, এবারে বাকি অংশ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে শুধু ইউজ টু থাকলে ভার্বের ওয়ান হয়, কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব ব্যবহার করা হয়, মানে এম ইজ আর বা ওয়াজ ওয়ার, তখন ইউজ টুর পরে ভার্বের সাথে কি হয়ে যায়, আইএনজি যুক্ত হয়ে যায়। তো আমরা এই ফ্রেজটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে আরেকটি ফ্রেজ নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে লেস্ট, যার অর্থ হচ্ছে যাতে না হয়, কোনো কিছু যাতে না হয়। তো আমি এই ফ্রেজটাকে বোঝানোর জন্য আমি একটা আগে বাক্য লিখে ফেলি, তারপরে তোমাদেরকে বলছি। যেমন মনে করো স্টাডি মোর শূন্যস্থান ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে কি লিখেছি দেখো,
বলা হচ্ছে যে স্টাডি মোর, অধিক পড়াশোনা করো, শূন্যস্থান ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। মনে রাখতে হবে যে লেসটা হচ্ছে একটা না বোধক শব্দ, যার কারণে এই লেস্টের পরে বাক্যটা না বোধক লিখতে হয় না। তাহলে একটু গঠনটা একটু খেয়াল করো, আমরা কম্পিউটিং সায়েন্সে এটা করেছিলাম যে লেস বাক্যের শুরুতে হলে মানে মাঝে হলে তার দুইটি অংশ থাকে, প্রথম অংশ একটা থাকে, পরের অংশ একটা থাকে। আর বাক্যটা এরকমভাবেই হয়ে থাকে যে প্রথম অংশটা আসলে কাজটা করে যাতে পরের অংশটা এই কাজটা যেন ওই যে ব্যক্তি করতেছে তার জীবনে যেন না হয়। তাহলে সে স্টাডি মোর, সে অধিক পড়াশোনা করতেছে, কারণটা কি এখানে, যাতে সে পরীক্ষার মধ্যে কি না করে, ফেল না করে। তো সেই অর্থ প্রকাশ করার জন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারবো, এই যে লেসটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা মানে আশা করি তোমরা লেসের ব্যাপারটাও বুঝতে পেরেছো। আমরা পরে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে would you mind, would you mind মানে কাউকে যখন কিছু বলা হয় যে আসলে আপনি কি কিছু মনে করবেন আমাকে সাহায্য করার জন্য বা এই কাজটা করে দেওয়ার জন্য, মানে ইত্যাদি অনুভূতি, মানে কারোর কোনো মানে এটা বলা হয় মানে সৌজন্য বোধে কাউকে জিজ্ঞাসা করার জন্য, মানে কোনো হেল্প চাওয়া বা কোনো কিছু দরকার হলে, হ্যাঁ সেক্ষেত্রে যখন আমরা একটা ফ্রেজ ব্যবহার করি সেই ফ্রেজটা ব্যবহার করতে উড ইউ মাইন্ড। যেমন আমরা যদি এখানে লিখি যে শূন্যস্থান হেল্পিং মি, তাহলে আমাকে সাহায্য করতে আপনি কি কিছু মনে করবেন, তাহলে আমরা এখানে করতে পারি, দেখো লিখতে পারি যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড হেল্পিং মি। তার মানে একটু খেয়াল করবা যে উড ইউ মাইন্ড তো বন্ধুরা আজকে আমরা মূলত ফ্রেজগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে তোমাদের সমস্যা থাকার কথা নয়। তো আমরা তোমাদেরকে বলছি যে এই ফ্রেজগুলো নিয়ে যদি কোনো তোমার সমস্যা থাকে তাহলে আমাদের এই যে মানে কমেন্ট বক্সে তোমরা কি করতে পারো, কমেন্ট করে দাও, আর আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামী ক্লাসে আমরা আসলে প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য আমরা একটা এইচডব্লিউ দিচ্ছি, সেই এইচডব্লিউটা হচ্ছে তোমাদের যে ফ্রেজ ওয়ার্ডগুলো আছে এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। সেক্ষেত্রে খেয়াল করবে ফ্রেজ ওয়ার্ডের 2018 সাল এবং 2019 সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এই বোর্ড কোশ্চেনগুলো তোমরা কি করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।